শুরু করছি আপনাদের প্রত্যেকের সুস্থ থাকার অনুষ্ঠান। দেখুন, ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। অর্থাৎ আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো কাজ করতে ভীষণভাবে এনার্জেটিক থাকবেন। আর আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে সেক্ষেত্রে দেখবেন যে আপনার জন্য সমস্ত রকম সুযোগ চারিদিকে আছে, কিন্তু আপনি কাজ করতে একেবারেই চাইছেন না, কারণ আপনার স্বাস্থ্য ভালো নেই। আর তাই সেই স্বাস্থ্যকে আপনি সব সময় যত্নে রাখুন, এবং যত্নে রাখতে হলে অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যেখানে সব রকম ট্রিটমেন্ট করা হয়ে থাকে। দুরারোগ্য ব্যাধি থেকে সাধারণ ব্যাধি ট্রিটমেন্ট হয়, টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, যেই ট্রিটমেন্টে অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীরা আসছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এবং তারা কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাক্ষাৎকারে জানাচ্ছেন যে তারা কিভাবে বিভিন্ন জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করিয়ে একেবারে ভীষণভাবে তারা নিরাশ হয়ে গিয়েছিল সব দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে এবং অর্থের দিক থেকে। এবং সর্বশেষে তারা যখন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কথা শুনলো এবং সেখানে এসে ট্রিটমেন্ট করলো, তারপরে বুঝলো যে সত্যি আয়ুর্বেদ কি করতে পারে আমাদের জীবনে। এবং তাই সুস্থ থাকতে হলে আমাদের প্রত্যেককে আয়ুর্বেদের হাত ধরতে হবে। এবং এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। প্রথমে ডাক্তারবাবুকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমাদের ডাক্তারবাবু, যে বিভিন্ন ব্যথা সংক্রান্ত জায়গাগুলো, আসলে ব্যথা যখন হয় তখন আমরা সাধারণভাবে করে থাকি কি, যে ব্যথা এখানে হচ্ছে, ঠিক আছে, আমরা কয়েকদিন পেন কিলার খেলাম, তারপরে হয়তো সেটা খাওয়ার কিছুদিন বাদে দেখলাম কমছে না, তখন আবার একটা কোনো তেল এনে করলাম, মানে মালিশ করলাম বা কিছু একটা করলাম। তো এইভাবে যে আমরা একটা ট্রিটমেন্টে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেটা আদতে আমাদের শরীরকে কতটা ঠিক রাখছে বা কতটা ক্ষতি করছে? এখন প্রথম কথা বলবো, ব্যথা কোনো রোগ নয়। আমাদের শরীরে যখন কোনো রকম ব্যথা আমরা মানে ফিল করি, আমরা যখন সেই ব্যথা অনুভব করি, তার মানে বুঝতে হবে যে আমাদের শরীরের ভেতরে কোথাও কোনো একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যার জন্য ওই ব্যথাটা প্রকাশ পাচ্ছে। ধরুন, আমরা যখন ভাবি যে আমাদের পেট ব্যথা করছে, পেটে যখন ব্যথা হলো, এবার পেটে অনেক রকম প্রবলেম থাকতে পারে। কারো তলপেটে ব্যথা করছে, কারো নাভির পাশে ব্যথা করছে, কারো ডান দিকে পেটের ব্যথা করছে, কারো একেবারে দেখা যাচ্ছে পেচ্ছাপের থলির ওখানে ব্যথা করছে, কারো এরকম আলাদা আলাদা জায়গা কিন্তু আছে পেটের যেখানে ব্যথা হতে পারে। এবং সব ব্যথা কিন্তু একই কারণে হবে না। তার জন্য আমাদের কিন্তু ব্যথাটা খুব মানে মাথায় রাখতে হবে। ব্যথা মানেই কিন্তু আমরা ওষুধ খেয়ে নিলাম একটা ব্যথা কমানোর, তাতে কিন্তু আপনার রোগটা সারছে না। আবার ধরুন এমন হলো পায়ের মধ্যে ব্যথা হচ্ছে, পায়ের ব্যথা অনেক সময় আমরা ভাবি হয়তো হাড়ের ব্যথা হচ্ছে, আদতে সেটা হাড়ের ব্যথা নাও হতে পারে। অনেক সময় ভাবি যে আমরা যে পা কামড়াচ্ছে, হয়তো আমরা বেশি হাঁটাচলা করেছি তার জন্য হতে পারে। অনেক সময় আমাদের এটাও মনে হতে পারে যে পায়ের পাতায় ঝিঁঝি ধরছে, ব্যথা হচ্ছে, হয়তো বেশি পরিশ্রম করে ফেলেছি তার জন্য। কিন্তু আমরা সঠিক কারণটা কিন্তু সবসময় জেনে উঠতে পারি না, ব্যথা কেন হচ্ছে। তার জন্য আমরা কি করি, যে এই ওষুধ দোকানতে গিয়ে বাজার চলতি যেসব ওষুধগুলো আছে, যেগুলো আমাদের ব্যথা কমিয়ে দিতে পারে, সেরকম কোনো একটা ওষুধ আমরা দোকান থেকে নাম বলে কিনে নিই, এবং তার কিছুক্ষণ পর দেখি আমার সেই ব্যথাটা কমে গেছে। কিন্তু এই যে ব্যথা কমিয়ে ফেললেন, তাতে কিন্তু দুটো প্রবলেম হতে পারে। একটা হচ্ছে ব্যথা যে কারণে হলো আপনি কারণটা জানতে পারলেন না, এবং দ্বিতীয়ত যে আপনার পেটের শরীরের ভিতরে যে জায়গায় ব্যথাটা হচ্ছে সেই কারণটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? তো সেই জন্য কি হলো, আপনি ওভারলুক করে গেলেন, এড়িয়ে গেলেন সমস্যাটাকে, আপনি এড়িয়ে গেলেন, শুধু ব্যথাটাকে কমিয়ে নিলেন, আপনি ভাবলেন আমি সুস্থ হয়ে গেছি। একেবারেই কিন্তু নয় সেটা। তাই জন্য বলবো, কোনো রকম যদি আপনাদের শরীরে কারো কখনো ব্যথা হয় এবং সেটা দেখছেন থেকে যাচ্ছে, সাথে সাথে কমছে না, বা ধরুন দেখা গেল একদিন হলো, আবার দুদিন পর আবার ওই ব্যথাটা ফিরে আসছে কোনো কারণে, তাহলে কিন্তু অবশ্যই বলবো ডাক্তারবাবুদের পরামর্শ করবেন। এবং আমাদের এইখানে এরকম আমরা অনেক রোগী পাই যারা ধরুন এসে বলছে যে আমার গাঁটে গাঁটে ব্যথা রয়েছে। ঠিক আছে? অনেক সময় তারা ভেবে নেয় যে হাঁটুতে ব্যথা হয়েছে, আরো একটা দুটো জায়গায় ব্যথা থাকছে,
ভাবছে যে জয়েন্টের ব্যথাটা আর্থারাইটিস হয়ে গেছে বা কিছু স্পন্ডেলাইটিস হয়ে গেছে এরকম। কিন্তু অনেক সময় আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাদেরকে সামনাসামনি দেখা হয়, সাইন সিমটম দেখা হয়, তখন বোঝা গেল যে হয়তো সেটা অস্টিও আর্থারাইটিসের ব্যথা হয়নি, সেটা রিউমেটয়েড আর্থারাইটিসের ব্যথা হয়েছে। তো এরকম কিন্তু অনেক সময় আমরা পেশেন্টরা যারা আছে তারা কিন্তু ভুল বুঝে ফেলে, ভুল ভেবে ফেলে নিজেদের ব্যথা সম্বন্ধে। তাই জন্য ব্যথাটাকে কিন্তু একেবারে গাফিলতি নয়। কেন ব্যথা হচ্ছে, কিসের জন্য ব্যথা হচ্ছে, মাথার ব্যথাই দেখবেন অনেক রকম আছে। তো এই মাথার ব্যথাটা কেন হচ্ছে, ঠিক আছে, কোনোটা ব্যথা সাইনাসের থেকে হতে পারে, কোনোটা মাইগ্রেনের থেকে হতে পারে, বা কোনোটা এমনও হতে পারে যে আপনার প্রেশার খুব হঠাৎ করে বেড়ে গেছে, মাথায় চাপ পড়ছে, সেক্ষেত্রে সেটাও হতে পারে। এরকম অনেক কারণ থাকতে পারে। তাই ব্যথাকে কোনোদিন কিন্তু অবহেলা করবেন না বা এড়িয়ে যাবেন না। একদম। এবং ব্যথার ট্রিটমেন্ট তো অবশ্যই করতে হবে, আর রুট কজ থেকে যে ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্ট কিন্তু সবসময় আপনাদেরকে সুস্থ করে তুলতে পারে। এবং সেই জায়গাটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন যে সেই ব্যথা হয়তো সাময়িকভাবে কমলো, আবার হয়তো কিছুদিন বাদে ফিরে আসছে, সেটা কিন্তু একেবারেই বলবো যে যেটা আপনার শরীর ডিজার্ভ করে সেই ট্রিটমেন্ট নয়। এমন ট্রিটমেন্ট করুন যেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। এবার ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করবো যে আমরা অনেক সময় দেখি যে আমাদের ব্যথা হচ্ছে, এবং সেই ব্যথাটা ধরুন আমাদের ঘাড়ে ব্যথা হলো, তো সেই ব্যথাটা কি আমাদের হাড়ের হচ্ছে না আমাদের মাসল পেন হচ্ছে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কিন্তু সেটা কিভাবে ট্রিটমেন্টটা আপনারা করে থাকেন? হ্যাঁ দেখুন, দেখুন যখনই এরকম কোনো কেউ ঘাড়ের সমস্যা নিয়ে আসে, আমরা তাদের কিছু প্রশ্ন করি এবং তাদের ধরুন এক্সামিনেশন করে দেখা হয় তাদের প্রেশার কেমন থাকছে, তার কাছ থেকে হিস্ট্রি নেওয়া হয় যে সে কোনো প্রেশারের ওষুধ খাচ্ছে কিনা, প্রেশারটা ফ্লাকচুয়েট করে কিনা, এরকম অনেক কারণ। অনেক সময় দেখা যায় যে এই ঘাড়ের পেন অনেক সময় হাই প্রেশার বেড়ে যাওয়ার থেকেও কিন্তু হয়। আবার এমন আছে যে অনেকের কিন্তু স্পন্ডেলাইটিসের ব্যথা আছে, সে হয়তো নিজে জানেই না, কিন্তু দেখা গেল সে বলছে যে আমার মাঝে মাঝে এরকম ব্যথাটা যখন হয় মাথা ঘুরিয়ে যায়, ঠিক আছে, অনেক সময় গা গুলিয়ে ওঠে। তো এরকম আমরা একটা বুঝতে পারি হয়তো এই ব্যথাটা স্পন্ডেলাইটিসের ব্যথা হতে পারে। তখন আমরা কিছু হয়তো পরীক্ষা করতে দিলাম, পরীক্ষা করে নির্ণয় একদম আমরা ফাইনাল একটা কনক্লুশনে পৌঁছলাম, যে হ্যাঁ তার কিন্তু স্পন্ডেলাইটিস আছে এবং তার থেকেই এই ব্যথাটা হচ্ছে। অনেক সময় ঘাড়ের ব্যথার থেকে দেখুন কেমন, অনেক সময় প্রেশার বেড়ে যাওয়ার ব্যথার থেকে এই কাঁধ দিয়ে ব্যথাটা নামে আমরা শুনেছি। আবার স্পন্ডেলাইটিস থাকলে তাদেরও যদি অনেক সময় ব্যথা থেকে দেখা যায় যে কাঁধ দিয়ে ব্যথাগুলো নেবে হাতের দিকে আসছে। তাই এটা কিন্তু ডায়াগনোসিস করাটা খুব দরকার, ব্যথাটা আমার কেন হচ্ছে, এবং সেটা আমি যদি ব্যথার ওষুধ খেয়ে কমিয়ে দিই সেই মুহূর্তে হয়তো ব্যথাটা ফিল করলাম না, কিন্তু ভিতরে রয়ে গেল সমস্যাটা, ঠিক আছে। তো এই জন্যই আমাদের কিন্তু এটা ডাক্তারবাবুদের দেখাতে হবে। আমাদের এনবিপিতে এরকম অনেক পেশেন্ট কিন্তু এসে আমাদেরকে দেখায়। আচ্ছা বলুন কে ফোনে আছেন, আর আপনারা যখন ফোন করবেন দেখুন। হ্যালো হ্যালো হ্যালো, ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ, আপনি যখন ফোনে যে কেউ আসবেন তাদেরকে বলবো যে ডাক্তারবাবু যখন কথা বলবেন আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে, কেমন? হ্যাঁ, ওয়েট করছি। বলুন ব্যারাকপুর থেকে কি কে বলছেন, আপনার নামটা বলুন। আমার নাম সর্বাণী ঘোষ, আমার মায়ের নাম বর্ণালী ঘোষ। আমি মায়ের বলুন কি সমস্যা বলুন। মায়ের এলডিএলটা একটু বেশি আছে, আর হিমোগ্লোবিনটা 11.5। ওটা কি কোনো অসুবিধা হবে স্যার? কি আছে মায়ের? হিমোগ্লোবিনটা একটু কম, মানে 11.5। আর এলডিএল কোলেস্টেরল বেড়ে গেছে, এলডিএল লেভেলটা বেড়ে। আচ্ছা আচ্ছা, ওনার চেহারা কি ভারী চেহারা? না, পাতলা চেহারা। আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন মহিলাদের যে 11 আছে সেটা খুব একটা খারাপ নয়, কারণ মহিলাদের ক্ষেত্রে একটু কম, বেশিরভাগ মহিলাদেরই থাকে। হ্যাঁ, তবে নর্মাল রেঞ্জে থাকাটাই ভালো, ঠিক আছে। দেখবেন আপনাদের যখনই কোনো রিপোর্ট করতে দেন, রিপোর্টটার যে আপনার যেই রিপোর্টের রেজাল্টটা এলো তার পাশে দেখবেন একটা রেফারেল রেঞ্জ দেওয়া থাকে, ঠিক আছে। রেফারেল রেঞ্জটায় দেওয়া থাকে কত থেকে কত হতে হয়। এই কত থেকে কত হতে হয়টা যখন আপনি যতক্ষণ না ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন আপনি একটু বুঝে নেবেন যে এত রয়েছে। কিন্তু সেটা অনেক সময় দেখা যায় কোনো কারণে একটু কম থাকলে প্যানিক করবেন না। কেন প্যানিক করবেন না? কারণ মানুষের কন্ডিশন অনুযায়ী কিন্তু নির্ধারণ করা হয় যে হ্যাঁ এ সুস্থ আছে কি নেই, ঠিক আছে। প্রত্যেক ব্যক্তির কিন্তু একরকম হয় না।
তো তার জন্য ঘাবড়ানোর কিছু নেই। তো একটু হিমোগ্লোবিন কম থাকলেও সেটা খুব একটা বাড়াবাড়ির কিছু ব্যাপার নেই। আপনার মা তার বয়সটা হয়তো 60-50 এরকম কিছু হবে, তো জানি না, আমি কথাটা জিজ্ঞাসা করা হলো না, কিন্তু যেহেতু একটু কম আছে ঘাবড়ানোর কিছু নেই। খাদ্য খাবার ভালো করে খাবান। হ্যাঁ, একটা বলবো, ঘরোয়া একটা টোটকা আমি বলে দিচ্ছি, এটা করুন যে আপনারা গ্রিন ভেজিটেবলস, ঠিক আছে, গ্রিন ভেজিটেবলস বেশি করে খাওয়াবেন। গ্রিন ভেজিটেবলস এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কিন্তু হেল্প করে আমাদের হিমোগ্লোবিনটা বাড়তে। অনেক সময় আমরা শুনি যে কুলেখাড়া পাতা খেলে হিমোগ্লোবিন বাড়ে, অবশ্যই বাড়ে, ওটার মধ্যে বেশি পরিমাণে থাকে ওই আয়রন কন্টেন্টটা, তার জন্য বাড়ে। কিন্তু যে কোনো গ্রিন ভেজিটেবলস আপনাকে কিন্তু, গ্রিন ভেজিটেবলস মানে শাকের কথা বলছি আপনি, তার থেকে কিন্তু হিমোগ্লোবিন বাড়ে, কারণ তার মধ্যে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, এগুলো খাওয়াবেন। আরেকটা যেটা কোলেস্ট্রল বেশি আছে, এলডিএলটা বেশি আছে, মানে খারাপ কোলেস্ট্রলটা বেশি আছে। তো এলডিএলটাকে ঠিক করতে গেলে আপনার যেটা করতে হবে, প্রথম কথা যাতে আর না বাড়ে, তার জন্য খাবারের দিকে নজর দিন। যত কম তেল পারবেন তত কম তেল খাবেন, এটাই সবচেয়ে খারাপ। ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল এগুলো বেড়ে যায় হচ্ছে এই তেলের থেকে। বিভিন্ন ধরনের তেল, চর্বি জাতীয় খাবার, তারপরে হচ্ছে ধরুন ঘি, তারপরে বাটার, তারপরে ধরুন নাটস, অতিরিক্ত মাত্রায় যদি নাটস খাওয়া হয় সেখান থেকেও কিন্তু বাড়তে পারে। তাই এগুলোকে অ্যাভয়েড করুন। এবং আপনি কি করবেন, যে ফ্লেক্সিড খেতে পারেন, যেটাকে ভালো করে কোলেস্ট্রল হতে সাহায্য করে। ঠিক আছে, তো খারাপটাকে কমাবে, ভালোটাকে তৈরি করবে। এইভাবে মেনটেন করুন। যদি সম্ভব হয় বয়েলড ফুডস দিন, আর না হলে একেবারে কম তেল দিয়ে রান্না করতে বলুন। ঠিক আছে, এইভাবে করুন। আর একবার এসে আমাদেরকে দেখিয়ে নিন। এর জন্য কিছু মেডিসিনস আছে, আয়ুর্বেদিক মেডিসিন আছে, যেটাকে পার্মানেন্টলি কিন্তু এই কোলেস্ট্রলটাকে নর্মালে আনা যায়। তার জন্য টেনশন করবেন না, হিমোগ্লোবিনও বেড়ে যাবে, সেই ট্রিটমেন্টও আছে। হ্যাঁ, যদি একবার সম্ভব হয় মাকে নিয়ে আসুন আমাদের, আপনার নিয়ারেস্ট বাড়ির কাছে কোথায় আমাদের চেম্বার আছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। হ্যাঁ, কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি, সুজিতা। বলুন। বলুন। আমার সমস্যাটা হলো, আমাকে প্রচুর মানে গ্যাস আর অম্বল হয়ে গেছে, একটু শীত হচ্ছে যে আমার মাথা যন্ত্রণা করছে। আচ্ছা আচ্ছা, গ্যাস অম্বল থেকে মাথা যন্ত্রণা করছে, তাই তো? দেখুন, এর জন্য প্রথম আপনার যেটা মাথায় রাখতে হবে যে আপনার পটিটা ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনি আমায় বলুন, একটা কথা বলুন, যে আপনার পটি যেতে আপনি যখন যাচ্ছেন কোন টাইমটায় পার্টিকুলারলি যান আপনি? সকালে। সেটার কি কোনো একটা ফিক্স টাইম আছে, না যখন আপনার বেগ আসছে তখন যাচ্ছেন? না না, যখন লাগে, মানে পার্টিকুলার টাইম নেই। এক্স্যাক্টলি, আমি এটা জানার জন্যই বলছি। এবার শুনুন আমি কেন বললাম প্রশ্নটা। দেখুন, বেশিরভাগ মানুষেরই কিন্তু একটা হ্যাবিট রয়েছে যে যখন পটির বেগটা আসবে তারপর আমি পটিতে যাব। এটা খুব খারাপ হ্যাবিট। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, টিভিতে আমি বলছি। এটা খুব বাজে হ্যাবিট। কারণ হচ্ছে আপনার ডেইলির খাবার রুটিনটা এক থাকছে না। আগের দিন রাত্রে কি খাচ্ছেন, কোনোদিন হয়তো দেখা যাবে আপনি খুব বেশি ফাইবার জাতীয় খাবার খেয়েছেন, যেটা আপনার পটিতে হেল্প করবে। আবার অনেক দিন দেখা যায় কোনোদিন রাত্রে হয়তো ফাইবার জাতীয় খাবার সারাদিনে কম খেয়েছেন, রাত্রে কম খেয়েছেন, হয়তো প্রোটিনটা বেশি খেয়েছেন, দেখা গেল আপনার কনস্টিপেশনের প্রবলেম হয়ে গেল। এই যে রুটিন করে, যেমনি আমরা ঘুম থেকে ওঠার একটা টাইম করি, শুতে যাওয়ার টাইম করি, লাঞ্চের একটা পারফেক্ট টাইম করি, তেমনি কিন্তু আমাদের পটি যাওয়ার একটা ফিক্স টাইম রাখতে হয়, যে আমি ঘুম থেকে উঠবো, ফ্রেশ হব, তারপরে আমি দাঁত টাত মাজবো, তারপরে কিন্তু আমি পটিতে যাব। এরকম একটা নিয়ম করে নেবেন। কেন আমি প্রশ্নটা ঘুরিয়ে করলাম, না হলে হয়তো আপনি বলতেন হ্যাঁ আমি একই টাইমে যাই, তার জন্য আমি ওটা বুঝতে দিলাম না আপনাকে। আসল জিনিসটা বার করার জন্যই আমি বললাম। এবং আরেকটা হ্যাবিট থাকে এই পটির সাথে, যে কি টয়লেটে মানে ইউরিন পাস করা, প্রস্রাব করাটা জমিয়ে রেখে রেখে রেখে, এতে দেখবেন ইনফেকশন অনেক বেশি বেড়ে যায়। অনেক সময় দেখবেন মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বেশি ইনফেকশন হয়, কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বেশি হয়, কারণ এই যে ধরে রাখা বেশিক্ষণ, ইচ্ছেই করছে না টয়লেটে যেতে, এই হ্যাবিটটাকে কিন্তু প্রত্যেক মহিলার কিন্তু একটা হ্যাবিট করতে হবে, যে কিছুক্ষণ পর যখন আমার একটু টয়লেটটা পাচ্ছে তখনই যেতে হবে। এবং যেটা আমার ইউরিন পাস করাটার কথা বললাম, আর আরেকটা হলো কি, যে পটিতে যেতে হবে একটা ফিক্সড টাইমে। দেখবেন ওটা হ্যাবিট করলে আপনার রেগুলার কিন্তু একই টাইমে আপনার বেগ পাওয়া শুরু করবে। এবং সারাদিনে কিন্তু ঘুম থেকে শুরু করে রাত্রে অবধি মাঝে মাঝে চেষ্টা করবেন হালকা গরম জল খাওয়া।
এটা কিন্তু আপনার অ্যাসিডিটি আর গ্যাসটাকে কমাবে। এই দুটো মেনটেন করুন। আর যদি দেখছেন এই যে মাথা ব্যথাটা কমছে না, গ্যাস থেকে অনেক সময় মাথা ব্যথা হয়, যদি দেখছেন এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে আছে আপনার, বা 10-12 দিন দেখছেন তাও কমছে না, তাহলে কিন্তু অবশ্যই বলবো একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন। নমস্কার, বলুন কে আছেন? হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে ওই চেস্টে একটু পেন হয়, মানে আমার বেস্ট। কি আরেকবার বলুন? ব্রেস্টে পেন হয়? পেন হয়, ব্রেস্টে পেইন হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনার ওখানে কি কোন রকম আপনি? এটা না না, এটা প্রত্যেক মাসে হয়, মানে একটা নির্দিষ্ট সময়ে হয়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ওটা হচ্ছে ধরুন অনেক সময় পিরিয়ডস এর শুরু হওয়ার আগে অনেকের এই পেইনটা হয়, ঠিক আছে? তো ওটা খুব একটা ভয়ের কিছু নেই, শুধু আপনি একটু দেখবেন যে নর্মাল টাইমে ওই যে পার্টিকুলার একটা টাইম বললেন ওই টাইমটা ছাড়াও সারা মাসে কখনো ব্যথা হচ্ছে কিনা, ঠিক আছে? বা কোনো রকম হাত, মানে পিরিয়ডস শুরু হওয়ার কিছুদিন আগে এটা হয়। হ্যাঁ সেটাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা কিছু ঘাবড়ানোর কিছু নেই। তবু খেয়াল রাখবেন যে এটা যে আপনার সারা মাসে আরো কখনো হচ্ছে কিনা। যদি ওরকম সিচুয়েশন থাকে তাহলে বলবো একবার এসে কিন্তু আমাদেরকে দেখিয়ে নেবে। আর যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন 9830235527, 9830235537। এই হচ্ছে দুটি নাম্বার। এখানে ফোন করে আপনারা আপনাদের কাছাকাছি বা আপনাদের যেখানে সুবিধে হবে সেই চেম্বারে পৌঁছে যান। হেরিয়াতে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, ক্যানিংয়ে বসছেন ডক্টর আর দে, মালদাতে এবং আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে বসছেন ডক্টর এ হালদার, দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, নিউ কোচবিহারে বসছেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে থাকছেন ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে বসছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, আসানসোলে বসছেন ডক্টর বি শর্মা, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে বসছেন ডক্টর এস খান, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, শিলচর এবং গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার। আর আগামী ডিসেম্বর মাসের 20 তারিখে আগরতলার চেম্বারে আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং জানুয়ারি মাসের 12 তারিখে 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখে ডিব্রুগড়ের চেম্বারে আপনারা ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এই হচ্ছে আপনাদের শিডিউল, এবং আপনারা সুবিধে মতো চেম্বারে পৌঁছবার জন্য অবশ্যই যে হেল্পলাইন নাম্বারটা দেখুন, ওখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে পৌঁছে যান। আর কলকাতাতে আপনাদের জন্য চেম্বার রয়েছে শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে, 97 মতিলাল নেহরু রোড, ক্যালকাটা 29। আর হাওড়াতে আপনারা চেম্বার পাচ্ছেন বেলুর দাসনগর বালতিগুড়ি বাজারে। আর মেইন চেম্বার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেইন চেম্বার রয়েছে মধ্যমগ্রামে অপোজিট অফ রিলায়েন্স মার্কেট, নিউ ব্যারাকপুর মোড়, যশোর রোড, পূর্বাশা, ক্যালকাটা 129। এই হচ্ছে অ্যাড্রেস। যে কোনো জায়গায় পৌঁছবার জন্য যে পার্টিকুলার অ্যাড্রেস বা ডেটে ডাক্তারবাবুদেরকে পাচ্ছেন সেটা কিন্তু বুকিং নাম্বারে বা হেল্পলাইন নাম্বারে ফোন করলে পরে আপনারা জানতে পারছেন। তো আমরা আবার আলোচনায় চলে আসবো। আচ্ছা ডাক্তারবাবু, এই যে বিভিন্ন ব্যথা, সেখান থেকে আমাদের অনেক সময় অনেক রকম ভয় হয় যে এই ব্যথা হচ্ছে, বা ধরুন হাঁটুতে ব্যথা, তো সেখান থেকে ভয় যে অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে না, তো প্রিকশন হিসেবে কি কিছু করা যেতে পারে? দেখুন, প্রথম কথা আমাদের যে কোনো রোগের হাত থেকে, সেটা ব্যথা হোক বা এই যে আপনি হাড়ের ব্যথার সম্বন্ধে যেটা বলছেন বা হাড়ের দুর্বল হয়ে যাওয়া, সবকিছুর জন্যই আমাদের 4টে নিয়ম কিন্তু আমাদের পালন করতে হবে। 4টে নিয়মের মধ্যে কি, প্রথমটা হচ্ছে যে আমাদের খাদ্য খাবারের ধরন। আমাদের কিন্তু খাদ্য খাবারের ধরন, ধরুন একজন সাধারণ ব্যক্তি সে কিন্তু অত নিয়ম মেনে কোনোদিনই বুঝতে পারবে না যে কি খাবো, কত প্রোটিন খাবো, কত কার্বোহাইড্রেট খাবো, সেগুলো তার পক্ষে কিন্তু বোঝা সম্ভবই না। আর অত কিছু করতে গেলে সে তাহলে তার কাজকর্ম বাদ দিয়ে ওইসবের মধ্যে মাথা খাটাতে হবে, ঠিক আছে? তাহলে একজন ব্যক্তি কিভাবে বুঝবে যে আমার কতটা খাওয়া উচিত, কি খাওয়া উচিত? দেখুন, আমাদের খাদ্য খাবারের মধ্যে কিন্তু 6 রকমের আমরা টেস্ট দেখতে পারি, মানে বিভিন্ন ধরনের টেস্ট আমরা পাই, ঠিক আছে?
তার মধ্যে কোনোটা ধরুন আছে মিষ্টি আছে, কোনোটা ধরুন নোনতা আছে, কোনোটা ঝাল আছে, কোনোটা টক আছে, কোনোটা তেতো আছে, কোনোটা একটু কষা ভাব আছে, ঠিক আছে? এরকম আলাদা আলাদা 6টা টেস্ট পাই আমরা আমাদের বিভিন্ন খাদ্য খাবারের মধ্যে। তো এই যে আমাদের যখন খাদ্য খাবার খাবো, যে শাকসবজি খাবো বা যাই খাই না কেন, আমার যাতে ঘুরিয়ে ফিরে একদিনে সরকম খাবার আমি খেতে পারবো না, কিন্তু সারা সপ্তাহে যাতে ঘুরিয়ে ফিরিয়ে আমার এই সব রকম টেস্টের খাবারগুলোই আমার আমার পেটে যায় বা আমার খাদ্য তালিকার মধ্যে থাকে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত দেখতে হবে যে আমার খাদ্যের মধ্যে যাতে সব রকম খাবার থাকে, মানে এইটা তো টেস্ট বললাম, এবং তার সাথে সাথে এটাই বলবো যে ধরুন এই যে কার্বোহাইড্রেট বলছি মানে শর্করা জাতীয় খাবার, তারপরে বলছি প্রোটিন জাতীয় খাবার, তারপরে বলছি ফ্যাট জাতীয় খাবার, ঠিক আছে? এগুলো যাতে সবসময় আমার খাদ্য খাবারের মধ্যে থাকে। হ্যাঁ, অবশ্যই প্রোটিনটা, ফ্যাটটা, কার্বোহাইড্রেটটা এগুলো কতটা হবে সেটা আমাদের কাছে এলে আমরা একটা আইডিয়া দিয়ে দেবো। তবে আপনি যদি একটা প্লেট ধরছেন, সারা প্লেট একটা থালা যার মধ্যে আপনি খাদ্য খাবার খাচ্ছেন, আপনার যদি অন্য কোনো রোগের ব্যাপার না থাকে কিন্তু আপনি সুস্থ থাকতে চান, তাহলে বলবো আপনি পুরো থালার হাফ পোর্শন খাবেন হচ্ছে ভাত হোক, রুটি হোক, বা এই ধরনের জিনিসগুলো খাবেন, ঠিক আছে? আর যে হাফ পোর্শন আছে সেই হাফ পোর্শনের মধ্যে 3 ভাগ আপনি খাবেন হচ্ছে শাকসবজি জাতীয় খাদ্য খাবারগুলো, আর 1 ভাগ খাবেন হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। তার মানে কি, প্রোটিন জাতীয় হতে পারে সেটা ডাল, ছোলা, তারপরে পনির মানে দুধের প্রোডাক্টস, তারপরে হতে পারে আপনার ধরুন মাছ, মাংস, ডিম, সয়াবিনের প্রোডাক্ট, যার যেটা মানে যে যেটা ব্যবস্থা করতে পারবে যেমনভাবে সে সেটাই খাবে। এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার খাওয়াটা মোটামুটি ঠিকঠাক হবে। দ্বিতীয় যেটা আরেকটা আপনার মাথায় রাখতে হবে, রাতের ঘুমটা যাতে ঠিক হয়। প্রত্যেক ব্যক্তি যাতে মধ্যরাত্রি যেটা আমরা বলি 12টা, সে টাইমে যাতে জেগে না থেকে সে ঘুমোয়, এবং সারা রাত যাতে মোটামুটি তার 7 ঘন্টা ঘুম হয়, এবং ঘুমটা যাতে তার গাঢ় ঘুম হয়, এটা মাথায় রাখতে হবে। তৃতীয় ব্যাপারটা আরেকটা কি, যে আমাদের কিন্তু রেগুলার একটু এক্সারসাইজ করতে হবে। আপনার কাজের যতই চাপ থাক, যতই আপনি ব্যস্ত থাকুন, আপনার কিন্তু একটা সাইন্টিফিক ওয়েতে মানে যোগাসন হোক, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হোক, যারা জিমে যেতে পারছে জিমে যাচ্ছে, যারা সাঁতার কাটতে পারছে সাঁতার কাটছে, যারা ধরুন সাইক্লিং করছে তারা করুন, কেউ হাঁটছে, জগিং করছে, যে যেমনই হোক, কিন্তু এই সাইন্টিফিক ওয়েতে আপনার কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এবং চতুর্থ যেটা, সবসময় নিজের জন্য একটা টাইম রাখবেন যেটায় আপনি আনন্দ পাবেন, এমন কিছু করবেন যেটায় আপনি খুশি হচ্ছেন, আনন্দ হচ্ছে, মাথায় কোনো চাপ থাকছে না। এই 4টে যদি নিয়ম মেনে একজন ব্যক্তি চলতে পারে তাহলে কিন্তু যে কোনো রোগকে আপনি কিন্তু দূরে সরিয়ে রাখতে পারেন, অথবা যাদের অসুখ হয়েছে তারা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। তো যাদের হাড়েরও সমস্যা আছে তারাও যদি এগুলো মেনটেন করে, দেখবেন আপনার কিন্তু চট করে হাড়ের রোগগুলো বাড়ছে না, এবং যাদের প্রবলেম আসেনি তাদের দেখবেন চট করে রোগগুলো আসবে না। আচ্ছা, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন কি প্রবলেম হয়েছে? আমার সমস্যা আছে, মানে আমার কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল, ঠিক আছে? তো ঠান্ডা লাগার পর তারপরে আমি এমনি ওষুধ খেয়েছিলাম, আর এখনো খাচ্ছি, কিন্তু ঠান্ডাটা কমছে না। আচ্ছা, মানে সর্দি কাশি হয়েছে? হ্যাঁ, সর্দি কাশি হয়েছে। আর যেগুলো ওষুধ খাচ্ছিলেন তাতে এখনো কমেনি, তাই তো? না। আচ্ছা, আপনাকে আমি ঘরোয়া কিছু পদ্ধতি বলে দিচ্ছি যেগুলো করবেন, ঠিক আছে? আশা করছি তাতে সেরে যাবে। আর যদি না সারে 5-7 দিনের মধ্যে, তাহলে বলবো একবার এসে আমাদেরকে দেখিয়ে নেবেন। আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার পা দুটো হাঁটুর ঠিক নিচ অব্দি জলের মধ্যে চুবিয়ে রাখবেন। কেমন জলের? গরম জলে। কতটা গরম হবে? যে গরমটা আপনার পায়ে সহ্য হচ্ছে, অতিরিক্ত মাত্রায় গরম না যেটা পুড়ে যেতে পারে ওরকম নয়, কিন্তু যেই গরমটা আপনার পায়ে সহ্য হচ্ছে তেমন একটা, মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ওইটা আপনি তো কিভাবে মাপবেন, তা সইয়ে নেবেন, পায়ে সহ্য হচ্ছে কিনা সেরকম গরমটা আপনি নিয়ে আধ ঘন্টা মতো বসে থাকবেন সেই জলের মধ্যে, ঠিক আছে? যখন এইভাবে বসে থাকবেন তখন আপনি একটা জিনিস খাবেন, আমি সেই জিনিসটা কিভাবে বানাবেন আমি বলে দিচ্ছি। একটা চায়ের মতো বানাবেন, যেটা হার্বাল টি হিসাবে আপনি বলতে পারেন। তাতে থাকবে কি, যষ্টি মধু থাকবে, পিপুল থাকবে, বাসক পাতা থাকবে, লং থাকবে, এবং তার সাথে যদি আপনার
কাফ উঠছে অল্প অল্প, ঘর ঘর করছে, কাফ উঠছে অল্প, তাহলে আদা দেবেন না। আর যদি শুধু কাশি থাকে তাহলে আদা দেবেন। এগুলো দিয়ে মোটামুটি 2 কাপ 3 কাপ জলকে ফোটাতে থাকবেন, ফুটিয়ে 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 সেটাকে 1 কাপ করবেন। 1 কাপ করার পর 1 চামচ মধু ওটার মধ্যে মিশিয়ে যতক্ষণ আপনি আধ ঘন্টা বসে থাকছেন ওই জলের মধ্যে, ওটা সিপ করে করে খেতে থাকবেন। এইটা গেল। এইটা দিনে, এই চায়ের মতোটা দিনে 2 বার থেকে 3 বার খাবেন। আর জলের মতোটা, জলে পা ডোবানোটা যদি সম্ভব হয় 2 বার, আর না হলে 1 বার। তার পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, যাতে আপনার নাকটা পরিষ্কার থাকে, লাংসটা পরিষ্কার থাকে। তার জন্য কি করতে হবে, ভেপার নিতে হবে। গরম জল পাত্রের মধ্যে করে, যেটা ফুটন্ত গরম জল একটা পাত্রের মধ্যে নিয়ে একটা ভালো জায়গায় রাখবেন, অথবা এরকম ভেপার নেবার কিছু পট পাওয়া যায়, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা নেবেন। এবার ভেপারটা যে উঠবে, স্টিমটা উঠবে, সেই স্টিমটা কি করবেন, আপনি নাক দিয়ে মুখ দিয়ে টানতে থাকবেন। যত বেশি নাক মুখ দিয়ে টানবেন দেখবেন আপনার ভেতরটা হালকা হচ্ছে। ভেতরে যদি জমে থাকে কফ, সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। নাকে ব্লক থাকলে নাকটা আস্তে আস্তে কিন্তু খুলতে থাকবে। এইভাবে করুন। এবং এখন আর ঠান্ডা লাগাবেন না, হালকা গরম জল দিয়েই স্নান করবেন, রেগুলার স্নান করবেন, না স্নান করে থাকবেন না। মাথা ভিজাবেন, ভিজিয়ে ভালো করে মুছে নেবেন সারা শরীর, ঠিক আছে। আর তারপরে চট করে, এখন তো ওয়েদার ফ্লাকচুয়েট করছে, কখনো গরম কখনো ঠান্ডা, স্নান করেই ফ্যানের তলায় চলে যাবেন না। অনেকের এটা হ্যাবিট থাকে। বা ধরুন আপনি স্নান করে যখন বাইরে বেরোচ্ছেন, যদি দেখছেন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাহলে একটা টুপি পরে নিন। এইভাবে মেনটেন করুন, দেখবেন 5-7 দিনের মধ্যে আপনার ঠিক হয়ে যাবে। যদি এতেও না কাজ হয় তাহলে বলবো আপনার কিন্তু ওষুধ খেতে হবে। তাহলে বলবো আমাদের হেল্পলাইনে একবার কল করবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের কাছে দেখিয়ে যাবেন। একদম। এবং তাই আয়ুর্বেদ আমাদের সবসময় সুস্থ স্বাভাবিক জীবন দিয়ে থাকে। এবং আপনারা যারা যারা সুস্থ থাকতে চান, এবং প্রত্যেককে বলবো অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হাত ধরুন। আর এবার আমরা দেখে নেব যে পেশেন্টরা এসে এনবিপিতে ট্রিটমেন্ট করিয়েছেন তারা কতটা সুস্থ রয়েছেন এবং তারা কি বলতে চাইছেন। ম্যাডাম, আপনার নাম কি? মিতালি দাস। কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপিতে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথা, বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যাটা 6-7 বছর থেকে, কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে। আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর, আর ঘাটটা হয়েছে 2 বছর থেকে। আচ্ছা, মোটামুটি এগুলো সবগুলো এখন আপনি উপকার পেয়ে গেছেন? হ্যাঁ, অনেকটা ভালো আছে এখন আগের থেকে অনেক সুবিধা হচ্ছে চলাফেরা করতে? হ্যাঁ। আচ্ছা, দর্শকরা যারা দেখছে আপনার ভিডিওটা, তাদের জন্য কি বলবেন? আমি বলবো যে আপনাদের অ্যালোপ্যাথি চিকিৎসা করে যদি ভালো না হয়, তাহলে আপনারা এখানে আসুন। হ্যাঁ, ভালো অবশ্যই হবেন। আমার মনে হচ্ছে আমি সুফল পেয়েছি, এটুকুই বলবো। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, হ্যাঁ, আর ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল? আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি, এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, হ্যাঁ, মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে।
আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক অনেক। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার, আবার ফিরে আসলাম আমাদের পরবর্তী পর্ব নিয়ে, এবং এই অনুষ্ঠানটিও আপনাদের জন্য নিয়ে এসেছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেখানে আপনাদের জন্য যে কোনো দুরারোগ্য থেকে সাধারণ ব্যাধির ট্রিটমেন্ট হয়ে থাকে, টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট মূলত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হয়ে থাকে। এবং যেই রুগীরা এখানে এসেছেন প্রত্যেকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, এবং তাদের বক্তব্য আমরা শুনে নিলাম। তো আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত আছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। ডাক্তারবাবুকে স্বাগত জানাই। নমস্কার। তো আমরা ব্যথা বেদনা সংক্রান্ত আলোচনাতে রয়েছি। তো ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে আমাদের হয়তো কোথাও পড়ে গেলাম, পড়ে গিয়ে আমাদের হয়তো একটা চোট লাগলো, হাঁটুতে হোক বা গোড়ালিতে হোক, তো সেই চোটটা কিছুদিন আমরা মানে কিছু হয়নি ভেবে রেখে দিলাম, কিন্তু পরবর্তী সময় মানে ইন দ্য লং রান সেই চোট থেকে কি আমাদের কোনো রোগের সৃষ্টি হতে পারে? আচ্ছা, কেউ ফোনে হ্যাঁ। আছেন, বলুন। নমস্কার, হ্যালো। নমস্কার, আমি হুগলি থেকে বলছি, সুভাষ কুমার ঘোষ। হ্যাঁ, বলুন। আমার সমস্যা হচ্ছে নাকের উপরে, আমার এই বছর থেকে হলো এই লালচে র্যাশ, র্যাশ মতো করছে। শুধু নাকটা, মুখে কিছু নয়, শুধু অনলি নাকের চুলকুনি নেই, ব্যথা নেই, আপনার ওই তাদের গুঁড়ির মতো মাঝে মাঝে আর লালচে হয়ে আছে। নাকের মধ্যে র্যাশ হচ্ছে শুধু? নাকের মধ্যে র্যাশ হয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, নাকের উপরটা, শুধু নাকটায়। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 66। আচ্ছা, আপনার কি যেটা নাকের উপরে র্যাশের মতো হচ্ছে, ওটা কি একটা গোল আকার ধরে আছে, যে একটা রিং এর মতো? ইয়ের মতো নয়, যেমন এই ইয়ের মতো, ফুসকুর মতো, মানে লালচে লালচে হয় না? খুশকির মতো? খুশকির মতো বলছেন? হ্যাঁ, ফুসকুড়ির মতো। নাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা কি সারা বছরই থাকছে নাকি মাঝে হচ্ছে, কমছে এরকম? হ্যাঁ হ্যাঁ, সারা বছরই থাকছে। আমি স্কিন স্পেশালিস্ট দেখিয়েছিলাম, তো উনি তো দুটো মলম এক সময় জয়েন করে দিতে বলেছিল, আর একটা সানস্ক্রিন দিয়েছিল, তো এটা লাগাতে বলেছিল, তো ওটা লাগালাম বলছেন। তারপর আবার ওনাকে দেখালাম, উনি বললেন ওটা ওই রকমই থাকবে, ওরা আপনি মলমটা লাগবে, এছাড়া। আচ্ছা, এবার আমি বলি, আপনার ওই যে এখানে যেটা হয়েছে না, সেটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ঠিক আছে? আবার অন্য কোনো কিছু হতে পারে, অ্যালার্জিক কিছু হতে পারে। তো ওটা কি আপনি যে দেখিয়েছেন ওনারা, তার মানে যে মেডিসিন দিয়েছে সেটাতে সারেনি, তাই তো? হ্যাঁ, তাহলে আপনার তারপর দ্বিতীয়বার দেখালাম, উনি বললেন যে এইভাবেই থাকবে। ও কমবে না। হ্যাঁ, এবার কি হয়েছে সেটা উনি আপনাকে কিছু বিস্তারিত বলেনি? না না। হ্যাঁ, এখানে একটা কথা আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। দেখুন, একটা ব্যাপার থাকে পেশেন্ট কাউন্সিলিং বলে একটা ব্যাপার থাকে, ঠিক আছে? কাউন্সিলিং করে কি হয়, পেশেন্টের থেকে ইনফরমেশন পাওয়া যায় কথা বলে, এবং পেশেন্টকেও কিছু বোঝাতে হয়, ঠিক আছে? সেটা না হলে আপনি আমার কাছে এলেন, আপনাকে একটা ওষুধ দিয়ে বললেন ওষুধ খান, পরের বার এলেন এটা এরকমই থাকবে, আপনি ওষুধ খেয়ে যান, এটার কোনো ভ্যালু নেই। তাহলে আমি ওষুধটা খাবো কেন? দুটো ব্যাপার হয়, একটা হয় রোগটাকে ম্যানেজ করা, মানে সেই রোগটা হয়তো কথার কথা যে কোনো মতেই সারানো যাবে না এমন কন্ডিশনে চলে এসছে, কিন্তু ম্যানেজ করা যাবে, মানে রোগটা যাতে আর বাড়ে না, রোগটা থেকে যে উপসর্গগুলো হচ্ছে, যে কষ্টটা পাচ্ছে পেশেন্ট, সেটাকে উপশম দেওয়া, এগুলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে রোগটা যেটা হয়েছে সেটাকে নির্মূল করা। দুটোর আলাদা আলাদা ট্রিটমেন্ট। এবার এই ব্যাপারটা যদি আমি রুগীকে ভালো মতো না বোঝাই, তাহলে রুগী তো অন্ধ, মানে ব্লাইন্ড থাকবে আর কি, ব্যাপারটা সময় অন্ধকারে থাকবে, ঠিক আছে? সে তো বুঝতে পারবে না ব্যাপারটা, যে আদৌ আমার এটা সারবে কিনা,
কি হয়েছে, কেন হয়েছে, সেগুলো জানা দরকার আছে। এবং যেখানে দুরারোগ্য রোগ, অবশ্যই সেটা রোগীকে জানানো উচিত না, তার গার্জিয়ানকে জানানো উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ মানুষ যখন কোনো ব্যাপারে নেগেটিভ ভাবা শুরু করে তখন তার শরীরের মধ্যে কিন্তু খারাপ হরমোনগুলো বেড়ে যায় এবং তার ফলে তার রোগটা কিন্তু বেড়ে যায় এবং তার কিন্তু সুস্থ হওয়ার যে ইচ্ছেটা, সেই আশাটা, ভরসাটা, সেটা কিন্তু কমতে থাকে এবং সে আরো অসুস্থর দিকে চলে যায়। যে কোনো রোগ কিন্তু সঠিক টাইমে তার চিকিৎসা করলে সারানো যায়। কারণ যখন জন্মানোর মানুষ যখন জন্মেছে তখন তো আর সে রোগটা নিয়ে জন্মায়নি। হ্যাঁ, এবং অনেকের ধারণা থাকে যে জিন গঠিত রোগ তাহলে সারবে না। না, সেটা জিন গঠিত রোগ। ধরুন এখানে একটা উদাহরণ দিই, অনেক সময় বলে না যে ডায়াবেটিস হয়েছে, এটা জেনেটিক, মানে বাবার ছিল তার জন্য ছেলের হয়েছে, কিন্তু যদি সেই বাড়িতে সন্তান যদি সেই বাবার 2-3 থাকে, সবার যে হচ্ছে কি? হচ্ছে না। তার মানে কারো মধ্যে ওই জিনটা এসছে ঠিকই, আর কারোর মধ্যে ওটা আছে কি নেই, বা সেটা কি আছে, ঘুমিয়ে আছে। আজকাল এমনও পদ্ধতি আছে, আমাদের আয়ুর্বেদেও আছে, যে যদি জিন গঠিত গন্ডগোলগুলো হয় সেগুলোকে, জিনটা যাতে অ্যাক্টিভ না হয়ে যায় বা তার খারাপ জিনিসটা অ্যাক্টিভ না করতে পারে, তার জন্যও কিন্তু পদ্ধতি আছে। সবই হয়, শুধু আপনার সঠিক টাইমে আসতে হবে এবং সঠিক চিকিৎসাটা করতে হবে। এবার আপনি আপনার যে প্রবলেমটা, আমি না দেখে তো আপনাকে বলতে পারবো না যে কি হয়েছে, ঠিক আছে? কারণ খুব একটা সিমটম নেই। আপনি যেটা বলছেন শুধু একটা লাল ফুসকুড়ির মতো হয়ে থাকে, 12 মাসই থাকে এবং সেটা কমছে না, তো আপনার এটা অস্বস্তি হচ্ছে। তার জন্য একবার আসুন, এসে দেখান। রোগের চিকিৎসা আছে, ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু আপনার আসতে হবে, আমাদেরকে দেখাতে হবে। টিভিতে আপনাকে কিন্তু আমি সলিউশন দিতে পারবো না। হ্যাঁ, যেগুলো ঘরোয়া কিছু টোটকা সেগুলো আমরা বলে দিই এবং আপনাদেরকে আমরা সচেতন করি যে এই সমস্যাগুলো যদি আপনি দেখতে পান আপনার শরীরে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের কাছে আসবেন। বেশ, তাহলে আরেকবার হেল্পলাইন নাম্বারটা আপনাদের কাছে জানিয়ে দিই, 9830235527, 9830235537। এই হচ্ছে দুটি হেল্পলাইন নাম্বার। আর যেই ডক্টরবাবুরা, মানে ডক্টরবাবুদেরকে আপনারা যেই চেম্বারে পাচ্ছেন, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, বনগাঁতে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, ক্যানিংয়ে বসছেন ডক্টর আর দে, মালদাতে এবং আলিপুরদুয়ারে পাচ্ছেন আপনারা সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে, বর্ধমানের চেম্বারে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার। পরবর্তী চেম্বারগুলোতে যাব, কিন্তু কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি রিমা দিয়ে বলছিলাম। বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার একটা প্রবলেম হচ্ছে, কদিন ধরে খেয়াল করছি, মানে আমি যখনই ঠান্ডাটা পড়েছে, হাতের তালু আর পায়ের তলা খুব ঘামছে, মানে নর্মালি রয়েছে কিন্তু দেখছি ঘামছে। আচ্ছা, এটা কি আপনার প্রত্যেক বছর হয় না এবারই হয়েছে? এবারই খেয়াল করছি। আচ্ছা, আপনার চেহারা কেমন, ভারী না পাতলা? ভারী। ভারী চেহারা। এবং আপনার কি ইদানিং একটু দুর্বল লাগছে? হ্যাঁ, একটু উইকনেস তো লাগছে। উইকনেস। কোনোদিন থাইরয়েড চেক করেছেন আপনি? না, চেক করা হয়। আচ্ছা, দেখুন অনেক সময় এগুলো দুর্বলতার থেকেও হয়, ঠিক আছে, বা ধরুন কোনো ইন্টারনাল প্রবলেম আছে তার থেকেও হতে পারে। এটা খুব ভয়ের কিছু নেই। তবে একটা কাজ করুন, আপনি একবার একটু থাইরয়েডটা টেস্ট করুন। থাইরয়েডটা টেস্ট করে রিপোর্টে যদি দেখছেন ওটা নর্মাল নেই, তাহলে একবার আমাদের কাছে এসে দেখিয়ে নিন। এবং অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াটাও কিন্তু খারাপ। তার সাথে কি হয়, অতিরিক্ত ওজন যদি শরীরে বেড়ে থাকে, তার মানে এটা আপনাকে সিগন্যাল দিচ্ছে ভেতরে আরো কিছু সমস্যা আছে, অথবা সমস্যা কিন্তু চলে আসবে। দেখবেন এটা মানে আমাদের ইসেতে রয়েছে, রেকর্ডে রয়েছে, যাদের ধরুন অতিরিক্ত ওজন বেশি বা মোটা যাদেরকে আমরা দেখে বলি, তাদের কিন্তু দেখবেন সুগার হয়ে যাওয়ার, মানে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সেসটা বেড়ে যায়। তার থাইরয়েডের সমস্যা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, যে থাইরয়েডের সমস্যা আছে। তারপরে দেখা যায় যে তার কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা বা হাঁটুর ব্যথা একটু বেশি বয়সে না গিয়ে অল্প বয়সেই চলে এসছে, ঠিক আছে? এগুলো কিন্তু থাকে। তার সাথে সাথে দেখবেন মানসিক চাপ তাদের মধ্যে বেশি থাকে। তারপরে এটাও দেখতে পাবেন যে তার কি হচ্ছে, অলস ভাব, অলসতাটা একটু বেশি, মানে যখন বসে গেল মনে হচ্ছে আর একটু দেরি করে উঠি, ঠিক আছে? এইটা কেন হয়? এটা কিন্তু অ্যাকচুয়ালি থাইরয়েডের দিকে হয়। আবার অনেকের মধ্যে দেখবেন
যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, অল্প একটু হাঁটাচড়া করতে গেলেই হাঁপিয়ে যাচ্ছে, এই যে হাঁপিয়ে যাওয়াটা, এটা কিন্তু দেখতে হবে কেন হচ্ছে। অনেক সময় কি হয়, সেই পরিশ্রমটা করতে গেলে যাদের ধরুন পেটটা অনেক বেশি মোটা, সেখানে কি হয়, আমাদের একটা পর্দা আছে যেটাকে ডায়াফ্রাম বলে। এই ডায়াফ্রামটা কি করে, আমরা যখন নিঃশ্বাস নিই, ঠিক আছে, তখন এই ডায়াফ্রামটা নিচের দিকে থাকে, আমাদের লাংসটা বড় হতে পারে, এবং যখন আমরা ছাড়ি তখন ডায়াফ্রামটা, ওই পর্দাটা ওপর দিকে ওঠে বুকের দিকে, আর আমাদের লাংসটা সংকুচিত হয়, আমরা নিঃশ্বাস ছেড়ে দিই, মানে প্রশ্বাস করি, ঠিক আছে। যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে দেখবেন এইটা কিন্তু ওপর দিকেই হয়ে থাকে, চাপে, এই আমাদের পেটের যে চর্বি তার চাপে ওটা ওপর দিকে হয়ে থাকে। তার জন্য দেখবেন তাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে একটু কষ্ট হয়, তাড়াতাড়ি নিঃশ্বাস নেবে, বা একটু বেশি পরিশ্রম করলে হার্ট যখন একটু বেশি পাম্প করছে তখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এগুলো। তারপরে যাদের ওজন বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে কোলেস্ট্রলের সমস্যাটা তাড়াতাড়ি চলে আসে। তাই জন্যই একটা কথা বলবো, একবার আসুন, এসে দেখিয়ে নিন, ওজনটা যেটা বেড়েছে সেটাও যাতে কমে, আপনার পায়ের তলা হাতের তলায় ঘাম হচ্ছে যেটা, সেটাও যাতে কমে। কেন হচ্ছে এটা আমাদের বার করার দরকার আছে, ঠিক আছে। কেন হচ্ছে এটা যদি আপনার বার না হয়, তাহলে অবশ্যই কিন্তু দেখা যাবে যে আপনি হয়তো এর জন্য অনেক রকম কিছু আছে যেগুলো দিলে আপনার ঘাম হওয়াটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা আপনার রোগটা সারবে না। তার জন্যই বলছি একবার এসে দেখান, দেখিয়ে ট্রিটমেন্ট করে এটার থেকে আপনি সুস্থ হয়ে আসেন। একদম। আচ্ছা, পরবর্তী যে চেম্বারগুলো আছে সেই চেম্বারে চলে যাব। দুর্গাপুরে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, নিউ কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, আরামবাগে বসছেন ডক্টর এ হালদার, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরের চেম্বারে বসছেন ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে বসছেন ডক্টর এ হালদার, আসানসোলের চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং শিলচরে পাচ্ছেন এবং গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পুরুলিয়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং ঝাড়গ্রামের চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। কাকদ্বীপের চেম্বারে বসছেন ডক্টর এস খা, এবং হলদিয়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আর ডিসেম্বর মাসের 20 তারিখে আগরতলা চেম্বারে বসছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং 2026 সালের জানুয়ারি মাসের 12 তারিখে ডিব্রুগড়ের চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। এই হচ্ছে ইমিডিয়েট যে শিডিউল রয়েছে, এবং যেই সংশ্লিষ্ট ডক্টর বাবুদেরকে আপনারা পাচ্ছেন তাদের কথা। আর আসতে চাইলে অবশ্যই আপনাদেরকে, মানে যারা যারা আসবেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং করে তারপরে আসতে হবে। তো আমরা আবার আজকে আলোচনায় ফিরে আসবো, যেই প্রশ্নতে আমরা ছিলাম, যে হয়তো আমাদের কোথাও কোনোদিনও একটু চোট লেগেছে, ব্যথা লেগেছে, সেটা আমরা হয়তো সেভাবে ট্রিটমেন্ট করাইনি, কিন্তু সেই ব্যথাটা কি পরবর্তী সময়ে কোনো মানে খারাপ রোগের সৃষ্টি করতে পারে? হ্যাঁ, দেখুন, আমি এটা আঘাত লাগার ব্যাপার যেটা আপনি বলছেন, অনেক সময় কি হয়, আমরা হয়তো কোথাও একটা চোট পেলাম, হয়তো পড়ে গিয়ে সেখানে আঘাত লাগলো, সেটা শরীরের যে কোনো অংশে হতে পারে। বিশেষ করে আমি বলবো জয়েন্টের কথা, যেহেতু এটা আপনি বোঝাতে চাইছেন। কি হয়, ধরুন আপনি হোঁচট খেয়ে পড়ে গেলেন, হয়তো এমনভাবে পড়লেন, আপনার হয়তো হাত দিয়ে বাঁচাতে গেলেন, আপনার এই শোল্ডার জয়েন্টে হয়তো খুব জোরে একটা ব্যথা হলো, আপনি হয়তো তখন আপনি ওই জায়গাটায় ওই একটু কিছু জল দিয়ে দিলেন বা আইস দিয়ে দিলেন, এবং ভুলে গেলেন ব্যথাটা। আর দেখা গেল একদিন হয়তো ব্যথা আছে, সারা গায়েই হয়তো ঝাঁকুনি লেগেছে বলে ব্যথাটা হলো, হয়তো আপনি একটা ব্যথার ওষুধও খেয়ে নিলেন, দেখা গেল আস্তে আস্তে ব্যথাটা নেই হয়ে গেছে। সেই মুহূর্তে কি হয়, ধরুন ভেতরে যদি কোনো রকম টিয়ার হয়, মানে কোথাও যদি কোনো রকম আঘাত লেগে থাকে, চোট লেগে থাকে, সেটা কিন্তু আপনি মানে ওই প্রবলেমটাকে আপনি সারালেন না, কি হলো, ওটা ওরকম ভাবেই রয়ে গেল, ঠিক আছে। অনেক সময় দেখা যায় একদম হেয়ার লাইন ফ্র্যাকচারও হয় মানুষের, মানে সরু চুলের মতো একটা ফ্র্যাকচার, সেটাই দেখা যায় যদি এক্সরে করাতেন তাতে দেখাতো হেয়ার লাইন ফ্র্যাকচার। আপনার যদি দেখা যেত যে ওই জায়গাটা ব্যথা লেগে আপনি ওই জায়গাটা ফুলে গেছে, প্রচন্ড ব্যথা করছে, তাহলে হয়তো আপনি ডাক্তার দেখাতেন, কিন্তু যেটা অল্পতেই সেরে গেল আপনার, আপনি আর ডাক্তার দেখালেন না। ভবিষ্যতে আপনার কাজকর্মের ধরনের জন্য দেখা গেল ওই যে হালকা যে ফ্র্যাকচার মতো হয়েছে, সরু হেয়ার লাইন ফ্র্যাকচার, অথবা সফট টিস্যু ইনজুরি, মানে ধরুন মাংসপেশির মধ্যে আঘাত, বা লিগামেন্টে আঘাত, বা টেন্ডনে আঘাত, বা কার্টিলেজে আঘাত,
এইগুলোর জন্য কি হলো, সেটা আস্তে আস্তে বাড়া শুরু করলো। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রোজেন শোল্ডার, যেটা আমাদের কি হয়, হাত তুলতে গেলে সোজা হয়ে হাত ওঠে না, তার হিস্ট্রি দেখতে গেলে আমরা পেশেন্টদেরকে কথা জিজ্ঞাসা করতে করতে পাই যে হ্যাঁ ডাক্তারবাবু, আমি 5 বছর আগে একবার পড়ে গেছিলাম। অনেকে বলে হ্যাঁ আমার একবার না খুব জোরে ব্রেক কষেছিল বাসে, সেখানে আমার হাতে খুব লেগেছিল, আমি মানে কেঁদেই দিয়েছিলাম প্রায়, কিন্তু দেখা গেছে যে আমার আর পরে একটু ওষুধ টষুধ খেয়েছি, সেরে গেছে, আর আমি ডাক্তার দেখাইনি। এই যে আঘাতটা, ওটা কোনো একটা টাইমে আস্তে আস্তে বাড়তে থাকে, বেড়ে ওখানে অনেক রকম প্রবলেম সৃষ্টি করে। কোথাও ওখানে যদি একটু ফাঁক থাকে সেটা বেড়ে যেতে পারে, বা ওখানে যে ফ্লুইডটা থাকে সেটা শুকিয়ে গেছে, বা দেখা যায় যে ওখানে একটা আঠালো জিনিস তৈরি হয়ে এখানে মাংসপেশিটাকে আটকে ধরেছে। তো এক এক জায়গায় এক এক রকম হয়, যে কোনো মানে সমস্যাগুলো আলাদা আলাদা হয়। তো এগুলোকে একেবারেই কিন্তু ফেলে রাখতে নেই। যাদেরই এরকম ধরনের সিচুয়েশন হয়ে আছে, বলবো এখনই আসুন। আয়ুর্বেদেতে কিন্তু এই ব্যথার দারুণ ট্রিটমেন্ট হয়, সব রোগেরই ট্রিটমেন্ট হয়, কিন্তু ব্যথার জন্য খুব দারুণ পদ্ধতি আছে, যেটা কি উইদাউট সার্জারি আপনার কিন্তু এই ব্যথাটাকে ঠিক করা যাবে ঔষধ এবং তার সাথে পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে। যাদের প্রবলেম আছে এটা কিন্তু নিয়ে চলে আসুন তাড়াতাড়ি, হেল্পলাইন নাম্বার একটা ফোন করুন। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। বলুন কি প্রবলেম? আমি শুভজিৎ দাস বলছি। আমার মানে মাথার মধ্যে খুশকি ওঠে। আচ্ছা, এটা কি 12 মাসই থাকে? না, শীতের সিজনে বেশিরভাগ হয়। শীতের মধ্যে বেশি হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনি মাথায় কি ইউজ করেন? মানে কোনো নাম বলবেন না, মানে তেল ইউজ করেন না কি ইউজ করেন? তেল দিচ্ছেন? তেল দিচ্ছেন। আপনার বয়স কত? 26। আচ্ছা, প্রথম যেটা আপনার করতে হবে, আপনি শুনে নিন, তেলটা দেবেন না, ঠিক আছে? কেন দেবেন না এটা তাও বলে দিচ্ছি। কি হচ্ছে, এই যে আপনার মাথার মধ্যে খুশকি হচ্ছে, তার একটা কারণ হচ্ছে আপনার স্ক্যাল্পটা হচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য আপনি তেল দিলে আপনার রুক্ষ ভাবটা চুলের চলে যায়, কিন্তু তেল কিন্তু চুল সুন্দর রাখে না। মানে চুলকে ভালো রাখতে গেলে, ঘন রাখতে গেলে তেলের কোনো কাজ হয় না, হ্যাঁ ঔষধের কাজ হয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। এবার আরেকটা জিনিস আপনার জানতে হবে যে এর জন্য কিছু আমাদের ঔষধ আছে, সেই ঔষধটা আপনি ইউজ করবেন। একবার আমাদের কাছে আসুন, সেই ঔষধটা ইউজ করলে আপনার ওই যে খুশকিগুলো, ওগুলো আর বাড়বে না এবং আস্তে আস্তে কমতে থাকবে। সেই ঔষধ মাথায়ও অ্যাপ্লাই করতে হবে এবং কিছু নিয়ম আমরা বলে দেবো, সেভাবে চলবেন। তাহলে কি হবে, আর এটা মানে পরবর্তী দিনেও কিন্তু ফিরে আসবে না। আরেকটা কথা বলি, এই ড্যান্ড্রাফ কিন্তু যদি বাড়তে থাকে, দেখবেন আস্তে আস্তে চুল কিন্তু পড়তে থাকবে। হ্যাঁ, তাই যাতে চুল যদি না পড়ে যায়, এটা চাইছেন, তাহলে কিন্তু বলবো ড্যান্ড্রাফটাকেও আপনার ঠিক করতে হবে, খুশকিটাকে মানে সারিয়ে নিতে হবে। এবং আয়ুর্বেদ চিকিৎসাতে সবসময় আমাদের রুট কজ থেকে যেহেতু ট্রিটমেন্ট হয়ে থাকে, তাই যে কোনো রোগের ক্ষেত্রে, মানে দুরারোগ্য ব্যাধি হোক বা সাধারণ ব্যাধি, বা আপনার চুল পড়া থেকে শুরু করে স্কিনের যে কোনো ডিজিজের ক্ষেত্রেই যে সলিউশনগুলো আপনারা পান, সেটা কিন্তু মানে সেই সলিউশনের ওপরে আপনারা কিন্তু একদম পুরোপুরিভাবে নির্ভর করতে পারেন, কারণ এখানে কিন্তু সেই সমস্যাগুলো ফিরে আসার ভয় আর একেবারেই আপনাদের থাকবে না। তো আবার প্রশ্নতে আসবো ডাক্তারবাবু, অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে শীতকালে আমরা শাকসবজিগুলো বেশি খাই, তো সেই শাকসবজিগুলো বেশি খাওয়ার ফলে যাদের পেটের রোগ আছে তাদের কি কোনো রকমের প্রবলেম হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু আবার একটু বুঝতে হবে। দেখুন, আমরা শাকসবজি খাবো, সবজি খাওয়া আমাদের খুব ভালো, কিন্তু যাদের হজমের গন্ডগোল আছে, এটা দেখতে হবে, তাদের কিন্তু শাক জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে। মানে হাই ফাইবার যেগুলোতে আছে, শাকে খুব বেশি পরিমাণে ফাইবার আছে, এবং এই ফাইবার থাকার কারণে দেখবেন আমাদের শাকটা খেলে পটিটাও ক্লিয়ার হয়, ঠিক আছে? তো যাদের পেটে আলসার আছে, আলসার ঘা যেটা বলি আমরা, গ্যাস্ট্রিক আলসার যেটা বলি, সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু শাক জাতীয় বা হাই ফাইবারের খাবারটা খাওয়া আবার সহ্য হবে না। আবার বলছি, যাদের দেখা যাচ্ছে যে পেটের গন্ডগোল আছে, তাহলে কিন্তু সেই রোগটাকে সারাতে হবে, না হলে আপনি ঠিক মতো খাদ্য খাবার কিন্তু খেতে পারবেন না। অনেকেরই আইবিএস এর প্রবলেম থাকে, দেখি ইরিটেবল বাউল সিনড্রোম, মানে কখনো পটি কষে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, দিনে কারো কখনো 3 বার 4 বার হয়ে যাচ্ছে, কখনো একবারও হচ্ছে না। এইগুলোকে কিন্তু ঠিক করতে গেলে তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। শুধু খাদ্য খাওয়া
নিয়ে হবে না। হ্যাঁ, অবশ্যই খাদ্য খাওয়াগুলো মেনে চলতে হবে, যেটা আমি একটু আগে বললাম। তার পাশাপাশি ওষুধ খেতে হবে, যে আপনার ওই প্রবলেমটা যাতে পার্মানেন্টলি ঠিক হয়ে যায়। আচ্ছা, কেউ ফোনে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন নমস্কার। বলুন কি আমি প্রবলেম? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। আচ্ছা, কি হয়েছে ছেলে? ছেলের থাইরয়েড আছে এখন 11, হুম, বয়স কত? বয়স 20। এখন কি কোনো ওষুধ খাচ্ছে? ওষুধ এলোপাতি খেত, ওটাতে অনেকদিন 3-4 বছর খাওয়ানো হয়েছে, ওতে কোনো কম বুঝে যাচ্ছে না। আচ্ছা, ওষুধ খেয়েই যেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওষুধ খেয়েই যাচ্ছে, এখন হোমিও খাচ্ছে, ওতে অত রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আর চেহারা কেমন? চেহারা মিডিয়াম, আর স্যার অ্যালার্জিও রয়েছে। আচ্ছা, অ্যালার্জিও রয়েছে। আপনি শুনুন, আমি বলছি। হ্যাঁ, দেখুন, এতে কিন্তু আয়ুর্বেদে কিন্তু এর পার্মানেন্ট সলিউশন আছে। আগে বুঝতে হবে, এই যে থাইরয়েড হচ্ছে আমাদের একটা গ্রন্থি, গ্ল্যান্ড একটা, ঠিক আছে? এখান থেকে আমাদের এক ধরনের কিন্তু হরমোন সিক্রেশন হয়, এবং শরীর সুস্থ থাকার জন্য, শরীরকে ঠিকমতো পরিচালনা করার জন্য কিন্তু এই থাইরয়েডের যে সে আমাদের যে মানে হরমোনটাকে সিক্রেট করে, এটা আমাদের খুব দরকার। এই গ্ল্যান্ডে কি হয়, এই যে সিক্রেশনটা বা এই হরমোনটা আমাদের দেখা যায় যখন থাইরয়েড গ্ল্যান্ডে গ্রন্থির গন্ডগোল হয়, হয় খুব কমে যায়, নাহলে খুব বেড়ে যায়। কারো কারো ক্ষেত্রে দেখবেন হাইপার থাইরয়েডিজম হয়, মানে অতিরিক্ত মাত্রায় হয়ে গেল। তখন আবার কি হবে, সেই ব্যক্তি দেখবেন খুব রোগা হয়ে যাবে, ঠিক আছে? ওজন খুব কম থাকবে, খুব চঞ্চল ভাব থাকবে তার মধ্যে, রাতে ঘুম আসছে না, ছটফট করবে বেশি, এই ধরনের কিন্তু তার চেহারা থাকবে বা তার আদব কায়দা থাকবে। আবার যখন এটা হাইপোথাইরয়েডিজম, মানে কমে গেল, থাইরয়েডের মানে এই যে রিপোর্টে যত বেশি আসবে, তার মানে ওই জিনিসটা গন্ডগোল হচ্ছে আর কি, মানে কমছে আর কি, ঠিক আছে? হাইপোথাইরয়েডিজম যেটা বলবে, সেটাই যখন এরকম থাকবে, তখন দেখা যাবে তার চেহারা আস্তে আস্তে ভারীর দিকে যাবে, মোটা হতে থাকবে, মানে চর্বি জমতে থাকবে শরীরে। দেখবেন তার মধ্যে একটা লেথার্জি ভাব, অলস ভাব চলে আসবে। বসলে মনে হয় বসেই থাকি, উঠলে উঠতে চাইবে না, ঠিক আছে? চলাফেরা স্লো হয়ে যাবে, এগুলো কিন্তু হবে। এইবার এগুলো যখন ধরনের এরকম জিনিস হয়, তখন দেখা যায় বাইরে থেকে মানুষ এই যে কি বলবো, ওষুধ খায় যেগুলো, ওগুলো কি করে, এই যে হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে বা প্রবলেম হচ্ছে, সেগুলোকে এক্সট্রা করে সাপ্লাই করছে, ঠিক আছে? আয়োডিনের ওষুধ খাচ্ছে। এইবার এইটা কিন্তু আপনাকে রোগটা সারালো না, মানে ওই গ্রন্থির কর্মক্ষমতা কিন্তু বাড়ানো হলো না বা ঠিক করা হলো না। এটা কি হচ্ছে, বাইরে থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে খালি। এতে আপনার সারা জীবন কিন্তু এই ওষুধ খেয়েই যেতে হবে। ডাক্তারবাবু দেখবে যখন রেজাল্ট বেশি আসছে রিপোর্টে, আরো পাওয়ার বাড়িয়ে দেবে। আবার দেখবে কিছুদিন পর সেটা কাজ করছে না, আবার পাওয়ার বাড়িয়ে দেবে। এই করতে করতে চলতে থাকে, কিন্তু সেই ব্যক্তির কিন্তু অনেক সমস্যা আস্তে আস্তে দেখা দিতে থাকে। আয়ুর্বেদে কি হয়, এটার কিন্তু রুট কজ থেকে ট্রিটমেন্ট হয়, মানে এই গ্রন্থিটা তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা যাতে বাড়ে তার জন্য চিকিৎসা করা হয়। বাইরে থেকে কিন্তু আয়োডিন সাপ্লাই করা হয় না। যত ক্ষমতা বাড়বে, আস্তে আস্তে সে কিন্তু তার নির্যাসটা ঠিক হতে থাকবে, সে সিক্রেশনটা ঠিক করবে, এবং তার দেখা যাবে যে এই হরমোনটা যখন ব্যালেন্স হয়ে গেছে, তখন আর তার ওষুধ খেতে হচ্ছে না, রিপোর্টে দেখবেন নর্মাল বেরোচ্ছে। আমাদের আয়ুর্বেদে এই চিকিৎসাটা হচ্ছে, ঠিক আছে? আপনি একবার ছেলেকে নিয়ে চলে আসুন আমাদের এখানে, এসে এটার যে প্রপার ট্রিটমেন্ট আছে সেটা করান, দেখবেন আস্তে আস্তে কিন্তু ও পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবে। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান করা। হ্যাঁ বলুন। বলুন। আমার স্কিনটা হচ্ছে ফেস স্কিনটা, তো ওটা কোনো কিছু ক্রিম মাখলে প্রচন্ড ভালো, মানে এতটাই ভালো কোনো কিছু আমি মাখতে পারি না, ঠিক আছে? অথচ সামনে থেকে এমনি দেখলে মুখটা যে এতটা কালো সেটাও না, কিন্তু আমি যখন কোনো ক্যামেরার সামনে ছবি তুলছি, যখন আমি ছবি তুলছি, তো আমার পাশে হয়তো 2-4 জন আছে আমার থেকে, হয়তো সে তাদের রং কালো, কিন্তু সেখানে আমাকে এতটাই কালো দেখা, হয়তো আমাকে দেখলে চিনতে পারা যাবে না। স্কিনে যে বিশাল কিছু দাগ দাগ আছে সেরকম না, তো এটা কি আমার স্কিনের কোনো সমস্যা না ভিতরে কোনো সমস্যা? দেখুন, প্রথম কথা, একটা কথা বলি যে আপনার যে ফটোতে কালো আসছে, আপনি বলছেন তার থেকে কম কালো আপনি, তাই তো চেহারাটা?
হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু যেটা মানুষ দেখে সেটা বলে যে এরকম কেন হয় ওটা আমি বুঝতে পারি না দেখুন কিন্তু ছোট থেকে আমি কোনো ক্রিম ইউজ করি না, এটা হচ্ছে কথা। না আমি একটা কথা বলি আপনার, বুঝতে পেরেছি। এরকম খালি পছন্দ। না আমি বলছি আপনাকে, আগে শুনে নিন কথাটা। দেখুন ক্যামেরায় কাকে বেশি ভালো দেখাবে, কাকে সুন্দর দেখাবে, সুন্দর হলেই তাকে সুন্দর দেখায় না। ফটোজিনিক বলে একটা কথা আছে। কিছু কিছু চেহারা মানে গায়ের রং বলুন বা মুখশ্রী বলুন, সেগুলো ক্যামেরায় বেশি সুন্দর লাগে। আবার কিছু কিছু লোককে, মানুষকে আপনি সামনে থেকে যখন দেখবেন বলে আরে এ তো এরকম না যাকে ফটোতে যেমন দেখাচ্ছে, সেটা অন্য প্রশ্ন। এইবার আসল ব্যাপারটা বলছি যে আপনার যে স্কিনের রংটা কালচে হয়েছে, সেটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে হয়েছে, আপনি এটা জানতে চাইছেন। দেখুন এটা একটা ঠিক কথা। এবার আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলছি। অনেকেরই দেখবেন একটা কি ব্যাপার থাকে যে ইন্টারনাল কিছু প্রবলেম থাকে, তার থেকে দেখা যায় যে স্কিন নষ্ট হয়, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু গায়ের রং চেপেও যায়। ঠিক আছে, এটা গেল। আবার দেখা যাচ্ছে তার যে অনেকের কি হচ্ছে, বাইরে যাতায়াত বেশি করছে, সেখান থেকে কি হচ্ছে রোদের জন্য স্কিনটা কালো হয়ে যাচ্ছে, মানে পুড়ে যায়, ট্যান হয়, যেটাকে আমরা বলি ট্যান। সূর্যের আলোতে গেলে ট্যান হয়, তার থেকে মুখটা কালো লাগে। এবার আপনার আসল গায়ের রং কোনটা, যে সবচেয়ে ফর্সা আপনি কোন জায়গাটা মানে হতে পারেন আপনি, সেটা দেখবেন হাতের এই জায়গায়। ঠিক আছে, যেহেতু এই জায়গাটা আমাদের ঢাকা থাকে, আমরা যখন হাঁটি এই জায়গাটায় দেখবেন যে কালারটা, বুঝবেন যে আপনি এই কালারটা হচ্ছে আপনার সবচেয়ে পরিষ্কার কালার। ঠিক আছে, তো এবার যদি আপনি বুঝে নিন আপনি কিছু লাগাচ্ছেন না, বাইরে যাচ্ছেন আপনি বললেন, তাহলে তার থেকেও কালো হতে পারে। আরেকটা হতে পারে যদি ভেতরে কোনো সমস্যা থাকে, একবার এসে আমাদের কাছে দেখিয়ে নিন। আমাদের এখানে স্কিনের খুব ভালো ট্রিটমেন্ট আছে, স্পেশাল ট্রিটমেন্টও আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট আছে, যেটা লায়ালিগেন্সে হয়। তো একবার এসে আমাদেরকে দেখান, আমরা দেখে বুঝবো যে কি থেকে হয়েছে, সেইভাবে ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, বলুন। বলছি আমার শুকনো থাইরয়েড আছে, থাইরয়েডটা বাড়ছে না। আচ্ছা, শুকনো থাইরয়েড আছে, আপনি ট্রিটমেন্ট করেছেন? আমি ডাক্তারবাবু দেখিয়েছি, কিন্তু নিউ মার্কা জল 10 একটা মানে দুটো করে, আচ্ছা, সকালে দুটো আর দুপুরে দুটো, আর হচ্ছে একটা 5 খেতে বলেছে, কিন্তু আমার থাইরয়েড কিন্তু বাড়ছে না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমি আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা দেখুন, এগুলো ডোজের ওপর নির্ভর করে। অনেক সময় অনেক ওষুধ কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে খেতে খেতে আর ওটা তখন কাজ করে না। অনেকেই দেখবেন, আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। ধরুন আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনাকে একটা বড়ি দিয়েছে, সুগারের বড়ি, আপনি খাচ্ছেন, আপনার লাইফস্টাইলটা একই আছে ধরুন, ঠিক আছে, ওষুধ খেয়ে আপনার লাইফস্টাইলটা যেরকম ছিল তেমনই রেখেছেন, বা কিছু নিয়ম বলে দিয়েছে ডাক্তারবাবু, আপনি শুনছেন, ওষুধ খাচ্ছেন, ট্যাবলেট বড়ি খেতে খেতে দেখা গেল আপনার ওটা নর্মালে আছে, ওষুধ টেস্ট করছেন, কিছুদিন পর দেখলেন যে নর্মাল। হতে 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 একজন ব্যক্তির হঠাৎ কেন তাহলে আবার ইনসুলিন ইনজেকশন নিতে হয়, কারণ তখন ওষুধটা আর কাজ করে না। তো আপনার ক্ষেত্রেও হয়তো এমনও হতে পারে যে ওষুধটা রেজিস্ট্যান্স হচ্ছে, যে আর এখন কাজ করছে না, বাড়ছে না, বা ডোজের কিছু তফাৎ হচ্ছে, সেটা যিনি দিয়েছে আপনাকে সে বলতে পারবে। তবে একটাই বলবো যে আয়ুর্বেদাতে কিন্তু যে কোনো ট্রিটমেন্টের একটা পার্মানেন্ট সলিউশন হয়, মানে আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে না। আমাদের এখানে যারা চিকিৎসা করতে আসে এমন নয়, দেখবেন আমাদের যে বাইটগুলো দেখাই পেশেন্টরা কি বলছে, তাতে দেখবেন একটাই কথা বলা হয়, তারা বলে দেখবেন যে আমি আগে এই হয়েছিল ওই হয়েছিল, তারপরে আমি এখানে এসে ট্রিটমেন্ট করে আমি এখন সুস্থ আছি। অনেকের দেখা যায় যে ও সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, আবার অনেকে আছে যে যা ছিল তার থেকে অনেক ভালো হয়ে গেছে, এখন আর কিছুদিন করলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এরকমই কথাগুলো বলে আপনারা যেগুলো শুনতে পান। তো আপনাকে একটাই কথা বলবো যে আপনার প্রবলেমটা যখন ঠিক হচ্ছে না, আপনি কিন্তু চলে আসুন, কারণ এই থাইরয়েড বলে না, যে কোনো হরমোন যদি ঠিক মতো কাজ না করে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, আর থাইরয়েড হরমোনও কিন্তু আমাদেরকে চালায়। তো তার জন্যই বলবো যে আপনি একবার এসে হেল্পলাইন নাম্বার এখন কল করে নিন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, এসে দেখিয়ে নিন। দেখালেই দেখবেন আপনি যখন ওষুধটা আমাদের খাওয়া শুরু করবেন, আস্তে 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 কিন্তু আমরা ওই ওষুধটাকে বন্ধ করে দেব, আস্তে আস্তে বন্ধ করে দেবো, এবং আমাদের ওষুধ চলতে থাকবে। একটা টাইমের পর যখন আপনাকে বলবো রিপোর্ট করুন, রিপোর্টে গিয়ে দেখবেন নর্মাল, এবার আমরা একটা টাইমের পর ওষুধ বন্ধ করে দেব। যখন আমরা ওষুধ বন্ধ করব, আপনাকে বলবো নর্মাল লাইফস্টাইল লিড করুন, ঠিক আছে, দেখবেন আপনি হয়তো পরেও যখন আপনার আবার হঠাৎ ইচ্ছে হলো যে আমি দেখি তো টেস্ট করে কি আছে, দেখবেন আমাদের কথা শুনে চললে আবার রিপোর্টে নর্মালি বেরোবে। একদম।
এবং এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সমস্ত ট্রিটমেন্ট কিন্তু রিপোর্ট বেসড, অর্থাৎ রিপোর্টের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হয় যে কতটা সুস্থ হলেন। তাই যারা যারা সুস্থ হতে চাইছেন বা দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা নিজেদেরকে সারিয়ে তুলতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন 9830235527 অথবা 9830235537। এই নাম্বার দুটি আপনার সাথে রাখুন এবং যোগাযোগ করুন। আপনাদের ধন্যবাদ জানাবো এবং ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।